এতদিনে একটা কাজের কাজ হচ্ছে। অবৈধভাবে প্রবেশ, দিনাজপুর সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। এখন কেমন লাগে? তারা নাকি অনুপ্রবেশ করে না, সব বাংলাদেশিরাই ওইদিকে যায়। এখন তো ভারতীয় নাগরিক না, একেবারে ভারতীয় সেই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য, সে ঢুকে পড়ছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 1.5 মাসের বেশি হলো, কিন্তু বাংলাদেশ কি আসলে মুক্ত হলো কিনা সেটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। দর্শক, অনেক জল্পনা কল্পনার অবসান হলো শেষ পর্যন্ত। নিউ ইয়র্কে ইউনুস বাইডেনের বৈঠক হলো। অন্তর্বর্তী সরকারের প্রতি সাক্ষাৎকার না বলে আমরা মনে হয় বোমা ফাটানোই বলতে পারি। এটা খুব স্পষ্ট। তার মানে যাই হোক না কেন, মানে সেনাপ্রধান নিজেও কিছুটা স্বীকার করছেন কিছু হতেও পারে। এখন এই 5ই আগস্টের পর এবার প্রেক্ষাপট হচ্ছে এতদিন যে কাজটা বিএনপি করছে সেই একই কাজ এখন আওয়ামী লীগ করছে। এতদিন বিএনপি করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাতও করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আর আজকে আওয়ামী লীগ করছে বিএনপি এবং সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, জো বাইডেন হঠাৎ ডক্টর ইউনুসকে কেমন ভয়ঙ্কর তথ্য দিয়েছে। বিটের দেশে আসবে শেখ হাসিনা এবং রাজত্বে বসবে, এমন তথ্য জানিয়েছে গণমাধ্যমে। কতটুকু সত্য এই কথাগুলো আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন বাইডেনের সাথে ডক্টর ইউনুসের কী কথোপকথন হয়েছিল। সেই বিষয় নিয়ে চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে জাহিদ টাকি। আজকের এই ভিডিওটি স্কিপ না করে বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 1.5 মাসের বেশি হলো, কিন্তু বাংলাদেশ কি আসলে মুক্ত হলো কিনা সেটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। বাহ্যিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে রয়ের বাংলাদেশের যে বিচরণ, স্বাধীন বিচরণ এই গত 15 বছরে প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিচরণ এখনো পর্যন্ত আছে। ধরেন পাকিস্তানের মতো দেশ চিরপ্রতিদ্বন্দ্বী, সেখানেও কিন্তু তাদের অনেক কার্যক্রম পরিচালনা করে, মাঝে মধ্যেই কিন্তু তারা সেখানে অপারেশন করেন। আর বাংলাদেশে তো ধরেন প্রতিটা, বলা যায় প্রায় সবগুলো যেসব হিন্দুরা আছে এখানে, তারা সবাই রয়ের এজেন্ট। মাপ চাই, আপনাদের অনেকেই, আমার পরিচিত আছেন এরকম অনেকেই ভারতের আগ্রাসন দেখতে পারে না, কিন্তু ভাই সত্য যেটা, এটা বাস্তবতাটাকে মানতে হবে যে হিন্দুদের 99% বলা চলে যে তারা ভারতের এটা করে। এবং এটার মানে যদি প্রমাণ চান তাহলে দেখেন, এই মাঝে মধ্যে এখনো এই দিন সাতক্ষীরায় ধরা পড়েছে, নিজেদের আপনার মন্দিরে নিজের আগুন দিচ্ছে, সরকারের পক্ষ হয়ে তারপরে আন্দোলনে নামছেন। এই ধরনের অনেকগুলো ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে, যে কারণে আপনাদেরকে মানে কষ্ট দিয়ে কথা বলতে না চাইলেও সত্যটা বলতে হলো। তার সাথে আছে আওয়ামী লীগ, এরা সবই এক একটা রয়ের এজেন্ট। কারণ আওয়ামী লীগ এমন একটা দল, এরা সেই জন্ম থেকে, এটা কি শেখ মুজিবের যেটা বলা হয়ে থাকে, এটার ছোটখাটো প্রমাণও অনেকেই উপস্থাপন করেছেন যে শেখ মুজিবের বাপ ছিল হিন্দু এবং শেখ মুজিবের নাম হচ্ছে দেবদাস চক্রবর্তী। তার মায়ের বৈবাহিক যে সম্পর্ক, তার আগেই তিনি তাকে গর্ভে নিয়েছিলেন। এরপরে তাকে আপনারা জানেন যে সেই অরুণ কুমার টুমার, এগুলোর ব্যাপার ওইটা নিয়ে কথা বলতে চাই না। তো এই শেখ মুজিব যে মানে রক্তটা যেহেতু ওইখানকার, সেই কারণেই কিনা জানি না, তাদের ভারতের প্রতি একটা টান আছে, এবং সেই টান থাকার কারণে তারা সবসময় ক্ষমতায় আসার আগে ভারতের হয়ে, তারপর শেখ মুজিব আপনার সেই 10ই জানুয়ারি দেশে আসার আগে সে হয়ে আসলো কলকাতা, দিল্লি, আবার সেই শেখ মুজিব ওইখান থেকে তাদের সেই সংবিধান, তারপরে স্বাধীনতার ঘোষণাপত্র সব বাদ দিয়ে ইন্ডিয়া যেভাবে তাকে বললো সেভাবে ইন্ডিয়ান সংবিধানের আদলে যেভাবে বাংলাদেশের সংবিধান শুরু হলো। তো সবকিছু মিলায়ে 2009 সালেও যখন শেখ হাসিনা 8 সালে যখন ক্ষমতায় আসার পরপরই এই যে কথিত বিডিআর বিদ্রোহের নামে যে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হলো, এগুলো সবই সেই ভারতের চাল। সো এরা জন্মগতভাবে, এই দলটা হচ্ছে এই ভারতের পয়তা, এবং তারা সবসময় ভারতের হয়েই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করে, যেটা এই গত 15 বছরে সবচাইতে বেশি ঘটেছে। এখন সেই ঘটনার পরে কি হলো, এখন দেখেন প্রতিটা জায়গায়, একদম গ্রাম থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় রয়ের বিস্তৃতি লাভ করেছে। আপনি যদি এই গেল কয়েকদিন ধরে ধরেন ডক্টর কনক সারওয়ারের সহ আরো অন্যান্য যেসব বিভিন্ন জায়গায় ইউটিউব, ফেসবুকে আপনারা যদি কিছু ঘটনা দেখেন, এবং ইদানিং তৃতীয় মাত্রাতেও আপনারা বেশ কয়েকটা প্রোগ্রাম দেখেছেন জিল্লুর ভাইয়ের এখানে, সেখানে একদম স্পষ্ট, যদি সেনাবাহিনীর কথাগুলো আপনারা যদি শুনে থাকেন, এই ব্যাপারে কারো একটা শিশুরও কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই যে বাংলাদেশটা গেল 15 বছর ধরে ভারত চালিয়েছে। এবং আমাদের ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি, সিআইডি সবচাইতে প্রভাবশালী সংস্থা হিসেবে বাংলাদেশে একদম ফিজিক্যালি কাজ করেছে এখন এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এখন কি সেই আছে কি নাই, তাদেরকে সরানোর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, নাকি তারা এখনো কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে? এটা তো তাহলে বের করা আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য খুবই দরকার। সেটা কি করা হয়েছে? আমি বাহ্যিক এমন কোনো পদক্ষেপ দেখি নাই
যে বাংলাদেশে থাকবে না, থাকতে পারবে না, কর্ম পরিচালনা করতে পারবে না, এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? আপনি দেখেন প্রথম পদক্ষেপ কোনটা নেওয়া উচিত ছিল? এই দেশে সেনাবাহিনী আপনার এই গেল 15 বছরে যতজন অফিসারকে চাকরিচ্যুত করেছে তাদের ব্যাপারে দেশপ্রেমের কোনো পরীক্ষা নেওয়ার দরকার নেই। তারা সোজা বয়স বেড়ে গেল, প্রয়োজনে এই আপনার বয়সের সময়সীমা বাড়িয়ে হলেও তাদেরকে নিয়ে আবার চাকরিতে আনতে হবে। কারণ তারা জানেন যে রয়ের কারা কারা এই দেশে কাজ করেছে। 25শে ফেব্রুয়ারি যে 2009 সালে যে বিডিআর অফিসারদেরকে হত্যাকাণ্ড করা হয়েছে সেটার সাথে কারা জড়িত হয়েছিল এই ঘটনাগুলো তারা জানেন। এটা করা হয়েছে? করা হয়নি। বিডিআর এর যে সৈনিকরা এখন পর্যন্ত জেলখানায় আছেন তাদেরকে ছাড়ানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কতদিন লাগে? আপনারা এখানে এসে তারপরে বসে জনগণের টাকায় অলরেডি 1 মাসের বেতন তো নিয়ে নিয়েছেন, আরো কতদিন লাগবে? তারা জেলখানায় এখনো জেল খাটছে। এগুলোর ব্যাপারে খুব তড়িৎ পদক্ষেপ নিতে হবে। আপনি যদি দেখেন যে সেনাবাহিনীতে এই যে যারা গুম হয়েছিল তাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত তাদের খোঁজ নেই, তারা বেঁচে আছেন। সেই মেজর জিয়া থেকে শুরু করে অনেকেই বেঁচে আছেন না মারা গেছেন, কি হয়েছেন, কোথায় আছেন কেউ জানে না। তাদের ব্যাপারে তো পদক্ষেপ নিতে হবে। যাদের এখনো বয়স আছে সেই অফিসারদেরকে এখনো চাকরিতে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো খবর নাই। কিছু হইলে তাদের ব্যাপারে আপনারা জানেন যে মেজর জিয়াকে বলা হয়েছে সে নাকি কি বলে জঙ্গি। তো এই শেখ হাসিনার এই যে নাটক, ভারতের প্রেসক্রাইবড যে নাটক এই দেশে এই গেল 15 বছর ধরে ইমপ্লিমেন্টেশন হয়েছে, সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে যত বাংলাদেশের মেধাবী সৈনিক অফিসারদেরকে এই দেশের মানে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে দেশান্তরিত করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরকে দ্রুত ফিরিয়ে আনতে হবে। সেটার কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখিনি। তো সেটা কবে হবে, কি করা হবে, সেটা খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। আরেকটা বিষয় নিয়ে কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের অনেক মানুষ আছে এই যে কয়েকদিন আগে যে আন্দোলন হলো সেই আন্দোলনের ভেতরেও প্রমাণ করে গেছেন যে বাংলাদেশের মানুষ তার দেশের জন্য জীবন দিতে পারে, প্রস্তুত। এই দেশে এই যে আনসারুল ইসলাম হিন্দালফিল সার্কিয়া যে দলের নাম বলা হয়েছে, আরো এরকম আনসারুল বাংলা সহ এরকম অনেক জঙ্গি সংগঠন যেগুলো শেখ হাসিনার মানে তাদের হয়তো দল আছে, কিন্তু শেখ হাসিনা যেগুলো বলেছে তারা সন্ত্রাসী, তারা এই করেছে সেই করেছে, এগুলো শেখ হাসিনা বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে কালার করেছে। তো এই কালার যারা আছে যে যে সংগঠনগুলো, এই সংগঠনের ভেতরে বেশিরভাগই আমি এত মানে যতটুকু আমার এটার ভেতরে ঢোকার বিভিন্ন জায়গায় ঢোকার সুযোগ হয়েছে আমি দেখেছি এরা সবাই দেশপ্রেমিক। এরা দেশের জন্য বিভিন্ন সংগঠন করেছে, সেটাকে জঙ্গি বলে তারপরে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছে। অতএব তারাও কিন্তু জীবন দিতে সেখানে গিয়েছে যদি প্রয়োজন হয়। সেই মানুষগুলো এখানে এখনো পর্যন্ত এরকম অনেকে বেঁচে আছে, তাদের মতো অনেক মানুষ আছে যারা এখনো জীবন দিতে পারে, জীবন দিতে চায় এই দেশের জন্য। আমি মনে করি যে যারা যারা এই দেশের জন্য জীবন দিতে চেয়েছে তাদেরকে নিয়ে তারা কি চায় তাদের এই বিষয়গুলো সামনে নিয়ে এসে তারপরে জনগণের সামনে বলা উচিত যে তারা আসলে কি জঙ্গি ছিল না তারা কি চেয়েছিল। ওইসব সংগঠনগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা মানুষকে দিতে হবে যে শেখ হাসিনা শুধু সময়টা আলাদা, ঘটনা একই, দৃশ্যপট আলাদা, ক্যারেক্টারগুলোর মধ্যে জাস্ট হচ্ছে এই পার্টি টু ওই পার্টি এতটুকুই পরিবর্তন হয়েছে, আর কোনো কিছুই পরিবর্তন হয়নি। গেল 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে যে চলমান ঘটনাগুলো ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাতে বিভিন্ন কারণে বিএনপি বা তাদের যারা নেতাকর্মী আছেন, জামায়াত ইসলামী বা তাদের নেতাকর্মীরা আছেন, তারা লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অনেক জায়গায় বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে। আর এই ঘটনাগুলো তৎকালীন সময় আপনার কি বলে যে আমেরিকার যেই কি বলে যে পররাষ্ট্র সেক্টরের যে ডিপার্টমেন্ট আছে সেইখানে, জাতিসংঘে, ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা এটাকে লবিস্ট নিয়োগ করে হোক বিভিন্নভাবে আন্তর্জাতিক বিশ্বের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন। এখন এই 5ই আগস্টের পর এবার প্রেক্ষাপট হচ্ছে কি, এতদিন যেই কাজটা বিএনপি করছে সেই একই কাজ এখন আওয়ামী লীগ করছে। এতদিন বিএনপি করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাতও করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আর আজকে আওয়ামী লীগ করছে বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে। এই মুহূর্তে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জাতিসংঘে আছেন, বক্তব্য দিবেন, সেখানে কয়েকটা প্রোগ্রাম সেট করা আছে। তো এরই মাঝখানে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আরও বিভিন্ন সংস্থার কাছে, আর যেখানে বিএনপি এবং জামাত সম্পর্কে বেশ কিছু বক্তব্য তারা দিয়েছে। আওয়ামী লীগ মান্থ লং স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ, এই শীর্ষক একটা ভিজুয়াল ডকুমেন্ট তৈরি করেছে। আবারও বলি, মান্থ লং স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ, বড় লম্বা সম্বা নাম, যাই হোক। এখন এই ভিজুয়াল ডকুমেন্ট, যেটা দৃশ্যমান একটা ভিডিও ডকুমেন্ট তারা বানাইছে, যেটা জাতিসংঘ, দূতাবাস, হাই কমিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে পাঠানো হয়েছে। এই নথিতে কি কি আছে? গত মাসে আওয়ামী লীগের নেতা, সদস্য এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংস ঘটনা এবং দমনপীড়নের একটি ধারাবাহিক চিত্র তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র একজন সদস্য ভিজুয়াল ডকুমেন্ট প্রকাশ এবং বিভিন্ন সংস্থার কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে দলের নেতা কর্মী সংখ্যালঘু গোষ্ঠীর উপর হামলা নথিভুক্ত করার জন্য মিডিয়া কভারেজ ব্যবহার করে দলটি ভিজুয়াল রিপোর্টটি তৈরি করেছে। এটি পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থাকে ইমেইলের মাধ্যমে বিতরণ করে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় সমর্থকদের কথা বলার জন্য অনুরোধ করেছে। নথিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামী একটা বিরল দ্বিপক্ষীয় বৈঠকে বসেছিলেন ডক্টর ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটা বিরল কেন, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে, আমরা অনেকে জানি, তারপরও আবার একটু বলবো।
একই সাথে আরো কয়েকটা ব্যাপার একটু যোগ করতে চাই যে এই বিরল বৈঠকটার বার্তা কি। এবং আমি বিশ্বাস করি, আমি আমার আগের একটা ভিডিওতে এটা বলেছি, যেটাতে তাদের এই বৈঠকটা জানাজানি হওয়ার পর বলেছি, সেটা হলো এটার একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি, সিরিয়াস বার্তা আছে। কি সে বার্তা আবার একটু বলতে চাই, এবং এই বৈঠক কি কি হয়েছে, সেটা তাৎপর্য কি, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে, এটা বিরল কেন? এটা বিরল এই কারণে, মার্কিন প্রেসিডেন্ট এমন একটা সময় এই দ্বিপক্ষীয় বৈঠক করছেন, এই ধরনের সময় তারা সাধারণত এরকম কোনো দ্বিপক্ষীয় বৈঠক করেন না। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের দিন বিভিন্ন পত্রপত্রিকা এসছে, আমরা দেখেছি অনেকে নিশ্চয়ই, যে সকালবেলা নিউ ইয়র্ক আসেন তিনি, উনি ভাষণ দেন, এরপর রাতে আগত রাষ্ট্র এবং সরকার প্রধানদের সম্মানে একটা নৈশভোজের আয়োজন করেন, যে নৈশভোজে তিনি কিছু কুশল বিনিময় করেন কারো সাথে। এই হচ্ছে মোটামুটি নিয়ম, দ্বিপক্ষীয় বৈঠক এর মধ্যে হয় না। এবার হলো। একই সাথে আরেকটা তথ্য আমরা জেনে রাখবো, বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্টের সর্বশেষ বৈঠকটির নজির হচ্ছে 2000 সালে শেখ হাসিনার সাথে বিল ক্লিন্টন বাংলাদেশ সফরে এসেছিলেন, এবং সেই সফরেই তাদের মধ্যে এই বৈঠকটা হয়েছিল। এটা হলো সর্বশেষ ঘটনা। তার মানে 2 যুগের মতো আগে এই বৈঠকটা হয়েছিল, তারপর 2 যুগ পর এই বৈঠকটা হলো। মানে কতটা গুরুত্বপূর্ণ। এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে, কখনো কেউ যদি কোনো নর্ম ভাঙেন, সেই নর্ম ভাঙার মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা সাধারণত আমাদের কিছু স্বভাব আছে, অভ্যাস আছে, আমরা আমাদের ব্যক্তিগত জিনিসগুলো অনেক সময় ভাঙি। আমরা যখন কাউকে অনেক বেশি গুরুত্ব দিই, কেউ যখন আমাদের কাছে খুবই প্রিয়, অ্যাটলিস্ট বা নিজের পক্ষে গুরুত্বপূর্ণ, তখন আমরা সেটা করি। সুতরাং এই বৈঠকের মাধ্যমে এই মেসেজটাও দেওয়া হয়েছে। বৈঠকে কি কি কথা হয়েছে, ইনফ্যাক্ট কথার কন্টেন্ট আমাদের জন্য খুব বেশি জরুরি না, তারপরও আমরা একটু জেনে নিই। এখানে বলা হয়েছে, ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে তাদেরও পূর্ণ সমর্থন করা উচিত, মানে যুক্তরাষ্ট্র সরকারেরও পূর্ণ সমর্থন করা উচিত। তারপরে তাদের গ্রাফে তিনি একটা কালেকশন উপহার দেন, এটা ডক্টর ইউনূস বিভিন্ন জায়গায় করছেন, সেটা তিনি করছেন। এটা হলো মোটামুটি নিউজ। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এই ছবিটা আমরা অনেকে দেখেছি, আমি আমার থাম্বনেইলে ব্যবহার করেছি। সেটা হলো শুধুমাত্র উষ্ণ একটা করমর্দন তা না, অত্যন্ত আন্তরিকতা নিয়ে জো বাইডেন ডক্টর ইউনূসকে হাগ করছেন। এটাও আমাদের এই ছবিটা আমাদের সামনে এসছে, এবং আমরা বুঝতে পারি যে তিনি আন্তরিকতা বোধ করছেন এবং সেটা দেখাচ্ছেন। যে প্রেক্ষাপটে এই বৈঠকটা হয়েছে সেটা আমরা জানি, সেটা হলো ভারত ডক্টর ইউনূসের মোদির সাথে বৈঠকের যে ইচ্ছে সেটাকে ডিনাউন্স করেছে, রিফিউজ করেছে। তারা একটা কারণ দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমরা বুঝি কারণটা হচ্ছে তারা ডক্টর ইউনূসকে দেখাতে চাইছে যে তুমি যে এত শির দাঁড়া শক্ত করে কঠোর করে কথা বলছো, সেটা আসলে আমরা পছন্দ করছি না। মেসেজ দিয়ে লাভ হবে না, কারণ এটার অন্য আলামত আছে, আমি সেটা নিয়েও কথা বলবো, কিন্তু এই মেসেজটা তারা দিতে চাইছে। কিন্তু এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে জো বাইডেন ডক্টর ইউনূসের সাথে বৈঠক করলেন, এবং এই মেসেজটা তিনি দিচ্ছেন যে তিনি এই সরকারের পাশে থাকবেন। আমাদের মনে রাখা দরকার, আমেরিকা থেকে ডক্টর ইউনূস তার সর্বোচ্চ সব সম্মান পেয়েছেন, আমরা জানি, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল, এই দুটো পেয়েছেন, সাথে নোবেল পেয়েছেন। এই 3টা সম্মান একসাথে পেয়েছেন পৃথিবীর ইতিহাসে ডক্টর ইউনূস সহ মাত্র 7 জন ব্যক্তি। সো নোবেল প্রাপ্ত বহু মানুষ এসব পাননি, তিনি পেয়েছেন। সুতরাং আমেরিকানদের কাছে তিনি দীর্ঘদিন থেকে সম্মানিত আছেন। আমি জানি এটা শোনার পরপরই সেই ফালতু একটা কথা অনেকে বলবেন, আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। এক সময়কার আমরা বলতো, কথাগুলো বলতে বলতে আপ্তবাক্যের মতো হয়ে গেছে। কথাটা একেবারে ভুল তাও বলবো না, কখনো কখনো আমেরিকার বন্ধুত্ব সংকট তৈরি করে। আবার আমাদের হাতে যথেষ্টের বেশি উদাহরণ আছে যেখানে আমরা দেখবো আমেরিকার বন্ধুত্ব মানুষকে বা কোনো একটা দেশকে সাহায্য করে। আসলে এটা বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেখতে হবে আমাদের জন্য কোনটা কাজে লাগে। আমাদের মনে রাখতে হবে আমেরিকার সাথে ইউরোপের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে, খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপস আছে। এখন এই পার্টনারশিপসটা যখন থাকে, তখন আমেরিকা যখন কোনো একটা সরকারকে এইভাবে এন্ডোর্স করে, সাপোর্ট করে, তখন তার সাথে ইউরোপিয়ান দেশগুলোরও খুব গুরুত্বপূর্ণ সমর্থন তার প্রতি থাকে। আমরা সবাই নিশ্চয়ই জানি আমাদের রপ্তানির মূল বাজার আমেরিকা এবং ইউরোপ, সুতরাং সেটা আছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের ফিনান্সিয়াল যে ক্রাইসিস চলছে দীর্ঘদিন থেকে, এটা স্পষ্টতই আমেরিকা সরকারের লুটপাট এবং টাকা পাচারের কারণে হয়েছে, কিন্তু সংকটটা তো রয়ে গেল। সো এই সংকট থেকে কাটিয়ে ওঠার জন্য, উতরে ওঠার জন্য আমেরিকা যদি আমাদের এই সরকারকে এন্ডোর্স করে, তাহলে সেটা আমাদের পক্ষে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে আমাদের। এবং একটা সিচুয়েশনে আমরা এখন আছি, এর আগে ঘটনাটা এমন ছিল, সরকারের স্বার্থ আর জনগণের স্বার্থ, শেখ হাসিনার সময়ের কথা বলছি, ওয়াজ ইনভার্সলি প্রপোর্শনাল। কোনো একটা কারণে বিদেশি কোনো রাষ্ট্রের সাথে যদি আওয়ামী লীগ সরকারের বেনিফিট হতো, আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারতাম ওটা জনগণের বিপক্ষে যাচ্ছে।
কিন্তু বর্তমানে যে সরকার, যেটা হওয়ার কথা আইডিয়ালি, সেটা হচ্ছে একটা দেশের সরকার এবং জনগণের স্বার্থ ইন্টারটুয়াইন্ড, ডিরেক্টলি প্রপোর্শনাল। সরকারের জন্য যদি ভালো হয়, সেটা জনগণের জন্যও ভালো। সুতরাং ডক্টর ইউনূসের প্রতি আমেরিকার যদি এই ধরনের সমর্থন থাকে, সেটা নিশ্চিতভাবেই আমাদের জনগণের জন্য খুব শুভ কথা। এবং এই বৈঠক, আমি আবারও বলছি, যা যা বলা হচ্ছে, এই দ্বিপক্ষীয় বৈঠকে কোনো চুক্তি সাইন হয়নি, কোনো এমওইউ সাইন হয়নি, কিন্তু যেইভাবে এটা রিপ্রেজেন্টেড হয়েছে বিভিন্ন জায়গায়, আমরা দেখছি এটা নিয়ে আলোচনা চলছে ডক্টর ইউনূসের সাথে বাইডেনের এই রীতি ভেঙে বৈঠকটা নিয়ে। সুতরাং যে সবচেয়ে শক্ত যে মেসেজটা দিতে চাওয়া হয়েছিল, সেই মেসেজটা দেয়া হয়েছে। এবং এটা আমরা নিশ্চিত থাকতে পারি ভারতের জন্য, বিশেষ করে জনাব নরেন্দ্র মোদীর জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজও। এটার সাথে আমরা যোগ করব, দুদিন আগেই বাংলাদেশে এসেছিলেন আমেরিকার দুজন জুনিয়র মন্ত্রী, তারা বাংলাদেশে এসে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে গেছেন, সমর্থন আরও চালিয়ে যাবেন বলেছেন। এবং এরপর জনাব বাইডেনের এই বৈঠক, এটা খুব অসাধারণ একটা প্রভাব ফেলবেই, কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং ইন্ডিয়া, আমি মনে করি যে এই আমেরিকার এই সমর্থনের জায়গাটা ইন্ডিয়াকেও তার পলিসি, বাংলাদেশের প্রতি পলিসি রিথিঙ্ক করতে চাপ তৈরি করবে। রিসেন্টলি শ্রীলঙ্কাতেও যখন ইন্ডিয়া তার ফুটপ্রিন্ট আরও খারাপ জায়গায় গেছে, সেটা আমরা আগে খেয়াল করেছি। নবনির্বাচিত প্রেসিডেন্ট বামপন্থী, তিনি শুধু বামপন্থী নন, তিনি চীনপন্থী। মানে মাঝখান থেকে রানিল বিক্রমাসিঙ্গে যিনি ছিলেন, তিনি একটু ভারতপন্থী মানুষ ছিলেন, ডিজাস্ট্রাস রেজাল্ট করেছেন, তাতে ভারতের বোঝা উচিত। ফলে যেটা দাঁড়ালো, শ্রীলঙ্কায় আগে যে দুই রাজাপাকসে ভাই, মহেন্দ্র এবং গোতাবায়া, তারা প্রো চায়না ছিলেন। মাঝখানে কিছুদিন তাদের পালিয়ে যাওয়ার পর একটু ভারতপন্থী একজন মানুষ ছিলেন, এবং ওনার ভোটের পার্সেন্টেজটা ভারতে দেখা দরকার। এই কথাটা এই জন্য আনলাম যে সাউথ এশিয়াতে ভারতের একটার পর একটা ডিজাস্টার হচ্ছে। মলদ্বীপসে হলো, সেই নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশে হলো, শ্রীলঙ্কায় হলো, এর আগে নেপালও ইনফ্যাক্ট তাদের সেই অর্থের পক্ষে না। ভুটান ভারতের দীর্ঘদিনের মানে ডিফ্যাক্টো ভ্যাসাল স্টেটের জায়গা থেকে তারা এখন চায়নার সাথে তাদের বর্ডার ডিসপিউট নিয়ে ডিসকাস করছে, যেটা অনেক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে যেতে পারে বা যাচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে পড়ে ভারত তার ফরেন পলিসি নিয়ে ভাবতে হবে। এবং আর সব দেশের পরিস্থিতি যাই হোক না কেন, বাংলাদেশের সাথে তার হিসেব নিকাশটা ভিন্ন হতে বাধ্য। কারণ তার নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে, আমরা যেগুলোকে সেভেন সিস্টার্স বলি, সেই স্টেটগুলোর নিরাপত্তা, এবং শুধু নিরাপত্তা না, বাংলাদেশের সাথে যে পরিমাণ বাণিজ্য আছে, এই বাণিজ্য আমদানি রপ্তানি বাণিজ্য না, আমাদের এখানে বিরাট অঙ্কের রপ্তানি তারা করে, এবং আমরা আমাদের কাছে খুব সামান্যই আমদানি করে, কম বেশি $2 বিলিয়ন, এক্সপোর্ট করে $14-15 বিলিয়ন। তার মানে আমরা দেখছি কত ইনফর্মালি প্রচুর বাংলাদেশের সাথে বাণিজ্য আছে। বাংলাদেশের মানুষ ওখানে ঘুরতে যায়, ওখানে চিকিৎসার জন্য যায়, কেনাকাটার জন্য যায়। বাংলাদেশিদের অভাবে কলকাতার বহু রকম ব্যবসা মুখ থুবড়ে পড়ছে, রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। সুতরাং ভারত এগুলো, এবং তারা বাংলাদেশে তাদের ফুটহোল্ড পুরোপুরি শেষ হয়ে যাবে, সেটার ঝুঁকি তারা নেবে না, আমি সেটা ধারণা করি। এবং বাইডেনের এই মেসেজ মোদিকে নিশ্চিতভাবেই আরো ফ্রাস্ট্রেটেড করে তুলবে। তারা যে ধরনের পলিসি অন্তত দিয়ে বাংলাদেশকে লাইনে আনার চেষ্টা করতে চেয়েছে, সেটা কাজ করবে না, তারা বুঝতে পারবে। এবং এটা ইন এনি কনসিডারেশন চমৎকার হলো। সুতরাং ভারতকেও বাংলাদেশের সাথে যে কোয়ার্সিভ অ্যাটিটিউড নিচ্ছিল, সেটা থেকে দূরে থাকতে সাহায্য করা, এবং আমাদের আপকামিং যত ক্রাইসিস আছে, বিশেষ করে ইকোনমিক ক্রাইসিস, সেটা আমেরিকার সাথে যদি ইউরোপ যুক্ত হয়, এবং কেনা জানে ডক্টর ইউনূসের সাথে সারা পৃথিবীরই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মানুষজনের খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর আছে। আমরা দেখেছি ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছেন, IMF প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছেন। সুতরাং এতে বুঝতে আমাদের কোনো দ্বিধা নেই, তিনি ক্ষমতায় থাকলে এবং সাথে পশ্চিমা দেশগুলো যদি তার প্রতি সমর্থন রাখে, আমাদের সেই সংকটটা কাটিয়ে উঠবে। এবং শুধু সেটা না, এসব দেশগুলো থেকে আমরা আরো বিভিন্ন রকম সাপোর্ট পেতে পারি, যেটা ইন দ্য লং রান এই দেশটাকে, ভিত্তিটাকে শক্ত করতে সাহায্য করবে। অ্যান্ড ফাইনালি ডক্টর ইউনূসের প্রতি জো বাইডেনের এই দ্ব্যর্থহীন সমর্থন, এই আউট অফ দ্য বক্স আন্তরিকতা প্রদর্শন, শুধু রীতি ভাঙা না, তাকে আন্তরিকভাবে হাক করা থেকে শুরু করে সবকিছু যে বার্তা তৈরি করছে, এটা ডক্টর ইউনূসের গ্রাউন্ডটাকে শক্ত করতে সাহায্য করবে। এখন কেউ বলবেন যে বিদেশি কোনো প্রেসিডেন্টের সমর্থন নিয়ে গ্রাউন্ড শক্ত করা, এগুলো খুব উদ্ভট কথা, বাজে কথা হলো, খারাপ কথা হলো, আমরা কি সার্বভৌম দেশ না, আমরা ওর সমর্থন নিয়ে এমন করছি কেন? একটা জিনিস মনে রাখা দরকার, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এমনকি সে যদি গুরুত্বপূর্ণভাবে নির্বাচিত হয়ে থাকে সরকার, সেও নানা কারণে আরেক পরাশক্তির সমর্থনে বা তার বিরোধিতায় নানা রকম চাপে পড়ে অথবা ভালো পরিস্থিতি উপভোগ করে। ভারত বিরাট বড় দেশ, কিন্তু ভারতও পশ্চিমাদের চাপের মুখে পড়েছে তারা যখন স্বাধীনভাবে সার্বভৌমভাবে রাশিয়ার সাথে তাদের সম্পর্ক পুরোপুরি মেনটেন করেছে। শুধু সেটাই না, অনেক ক্ষেত্রে বাড়িয়েছে অর্থনৈতিক সম্পর্ক, বিশেষ করে তেল আমদানির ক্ষেত্রে তীব্র সমালোচনা হয়েছে, চাপ দেওয়া হয়েছে তাদেরকে। সুতরাং ঠিক আমি যা ইচ্ছে তাই করব হয় না। এতে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম একটা সুপার পাওয়ার চায়না এমার্জ করছে, কিন্তু এখনো পশ্চিমারাই, আমেরিকার নেতৃত্বে পশ্চিমারাই ওয়ার্ল্ড ডমিনেট করছে। তার এই সমর্থন যদি সরকারকে শক্তিশালী করে, এই সরকার যদি তার কাজ এগিয়ে নিয়ে যেতে পারে,
সেটাই রাষ্ট্রের জন্য, জাতির জন্য খুবই ভালো হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।